কোথা থেকে এসেছেন আপনারা? হাওড়া রামরায়তলা। হাওড়ার রামরায়তলা। এই প্রথমবার নাকি এর আগেও আসা হয়েছিল? আসুক সবাই দেখুক, অনেকটা ভালো এলাকা, অনেকটা বড় জায়গা, আর এই মন্দিরটাও অনেক বড়। ফার্স্ট টাইম এসেছেন। সকাল সকাল মন্দিরে এসে এরকম প্রসাদ গ্রহণ করা সত্যি ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি হালি শহরের নিগমানন্দ আশ্রমে। আর যদি মনে করো সেখানে গিয়ে ভোগ প্রসাদ খাবে, তার জন্য কেমন কি বন্দোবস্ত রয়েছে এই আশ্রমের প্রসাদ খুবই সুস্বাদু, আলাদা করে কিছু বলার নেই। প্রসাদই হয়, প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ হয় না। এক কথায় বলবো অসাধারণ, আমার বেশ ভালো লেগেছে। আশা করি তোমরা যখন আসবে তোমাদেরও বেশ ভালো লাগবে। আর বন্ধুরা বলে রাখি, এই মন্দিরেও কিন্তু রয়েছে গোশালা। এই যে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এনি এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি সোদপুর স্টেশন থেকে। বন্ধুরা, যেভাবে কদিন ধরে জাকিয়ে শীত পড়ছে, তো একদিন ছুটি পড়লে মনে হয় কোথাও ঘুরে আসতে পারলে বেশ ভালো হতো। হ্যাঁ, সেই কথাটাই মাথায় রেখে আজকে বেরিয়ে পড়েছি। আজকে সোদপুর থেকে যাচ্ছি একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ দেখানোর জন্য। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি হালি শহরের নিগমানন্দ আশ্রমে। তো এই আশ্রমে আমি সোদপুর থেকে পৌঁছাবো। তোমরা যদি শিয়ালদা থেকে যেতে চাও কীভাবে যাবে, তাছাড়া আশ্রমে পৌঁছে সেখানে আধ্যাত্মিক পরিবেশ কীরকম সেটাও দেখাবো। আর যদি মনে করো সেখানে গিয়ে ভোগ প্রসাদ খাবে, তার জন্য কেমন কি বন্দোবস্ত রয়েছে কিংবা ওখানে থাকার বন্দোবস্ত কেমন কি রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর বলে রাখি, হালিশহর যাওয়ার জন্য শিয়ালদা থেকে হালিশহরগামী যে কোনো ট্রেন ধরে তোমরা হালিশহর অবধি পৌঁছতে পারো। এখন রয়েছি সোদপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কল্যাণী সীমান্ত লোকাল। এই ট্রেন ধরে এখন আমরা যাবো হালিশহর অবধি। সোদপুর থেকে হালিশহরের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, আর মাঝখানে নখানা স্টেশন পড়বে। এখন ট্রেন তো এসে গেছে, ট্রেনে উঠে পড়ি। এই সকালবেলা কল্যাণী সীমান্ত লোকালে মারাত্মক লেভেলে ভিড়। দেখো ভেতরে সেই চাপাচাপি অবস্থা, ভেবেছিলাম আরামসে যাবো। এই কল্যাণী সীমান্ত লোকাল মানে রীতিমতো গাদাগাদি ছিল, মানে দেখেছিল যখন আমি ট্রেনে উঠেছিলাম। আর নৈহাটি স্টেশন আসার পর ট্রেনটা মোটামুটি খালি হয়ে গেল। দেখো এই যে নৈহাটি স্টেশন, আর বলতে গেলে প্রচুর এখানে প্যাসেঞ্জার নেমেছেন যারা নৈহাটি বড়মার কাছে সম্ভবত যাচ্ছেন এই ছুটির দিনে। আর আমাদের গন্তব্য এর পরের স্টেশন হালিশহর। বন্ধুরা 10:30 নাগাদ নামলাম হালিশহর স্টেশনে। আর এই কল্যাণী সীমান্ত লোকাল এখন চলে যাচ্ছে কল্যাণী সীমান্তর দিকে। দেখো, আর এখন স্টেশন থেকে বাইরের দিকটা যাব। সামনের দিকে গেলেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে বাইরের দিকটা আমাদের যেতে হবে। এবং বাইরে থেকে একাধিক অটো রয়েছে আশ্রম যাওয়ার জন্য। চলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, ঠিক এই টিকিট কাউন্টার সংলগ্ন রাস্তা থেকেই আমাদের এখন বেরিয়ে যেতে হবে বাইরের দিকটাতে। এই যে বাইরে যাবার প্রবেশ পথ এখানে রয়েছে, আর সামনে লেখা রয়েছে এই হালিশহর। ওই যে হালিশহরে একটা বড় বিশাল বড় তোরণ আছে, ওই তোরণটা ক্রস করে কিছুটা হেঁটে গেলেই সামনে রয়েছে অটো স্ট্যান্ড। মূলত এখান থেকেই আমরা অটো পাবো আশ্রম যাওয়ার জন্য।
তাছাড়া হালি শহরে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন রামপ্রসাদে ভিটে, প্রসূন আশ্রম, আরও অনেক আশ্রম রয়েছে যেগুলো তোমরা একই দিনে ঘুরে দেখতে পারো। তো আজকে তো আমরা যাচ্ছি নিগমানন্দ আশ্রম। তোমরা যদি মনে করো একদিনে আসছো, হাতে সময় রয়েছে, বাকি যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো তোমরা বেশ ভালোভাবে ঘুরতে পারবে। স্টেশন চত্বর থেকে মিনিট 2 হাঁটলে, ঠিক 2 মিনিট নয়, ভুল করে বলে ফেললাম, 1 মিনিট মতো হাঁটলে সামনে রয়েছে অটো স্ট্যান্ড। এই যে ঠান্ডা তো তাই হাঁটতেও কষ্ট হচ্ছে, আর যেভাবে ঠান্ডা হাওয়া চলছে মানে কী বলবো, দাঁতে দাঁত থেকে যাচ্ছে। অনেক কথা বলাও চাপের বিষয় হয়ে গেছে। এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, এখান থেকেই নানান জায়গায় যাওয়ার অটো ছাড়ে, চলো দেখাচ্ছি। যে চলে এলাম আমরা অটো স্ট্যান্ডে, এখান থেকে। আচ্ছা দাদা, নিগমানন্দ আশ্রম কোথা, এখান থেকে যাচ্ছে? কোন অটোটা যাবে? হ্যাঁ, ক টাকা ভাড়া লাগে দাদা এখান থেকে? 15 টাকা ভাড়া। কতক্ষণ সময় লাগতে পারে? 7 মিনিট। 7 মিনিট মতো। আচ্ছা আচ্ছা, এই যে এই অটোটা আমাদের যাবে, আমরা দুজন রয়েছি, যেতে পারবো তো? ভিডিও করতে করতে যান। এই যে আমরা এই অটোতে যাব, 5-7 মিনিট মতো সময় লাগবে। এখন অটোতে বসা যাক। বন্ধুরা টোটো ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে। আর স্টেশন চত্বরটা একটু পেরোলেই সামনে রয়েছে একটা বিশাল বড় তোরণ। এই যে দেখো লেখা রয়েছে স্বাগত হালিশহর পৌরসভা কুমারহট্ট। বেশ বড় একটা তোরণ রয়েছে। বলে রাখি, এই শহরের আগে নাম ছিল কুমারহট্ট। বন্ধুরা অটো ঠিক নামালো একদম এই আসাম বঙ্গীয় সারস্বত মঠ অর্থাৎ নিগমানন্দ আশ্রমের সামনে। অটোটা ঠিক এই জায়গাটা নামিয়েছি, মেন রোড লাগোয়া যেহেতু। আর পৌঁছে গেলাম, ওই সময় লাগলো 10 মিনিট মতো, আর ভাড়া লাগলো জনপ্রতি 15 টাকা। এখন আশ্রমের ভেতরটা প্রবেশ করবো। এই আশ্রমের বিশাল বড় একটা তোরণ রয়েছে, আর তোরণের ভেতরে কিন্তু গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ। এখন আমরা ঢুকছি, আর ঢোকা মাত্রই সামনে দেখতে পাচ্ছি বাঁ হাতে রয়েছে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। এখানে নানান ধরনের রোগ ব্যাধি চিকিৎসা হয়ে থাকে। আর ডক্টরের জন্য এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে, তোমরা যারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। যেহেতু মঠের একটা বিষয় আমার মনে হলো ইম্পর্টেন্ট, তাই আগে দর্শন করিয়ে দিলাম তোমাদের। আর এই পাশে কিছু ভবন দেখতে পাচ্ছি, আর এই জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাগান বানানো রয়েছে, একদম গাছগাছালিতে ভর্তি, এবং নানান ধরনের ফুলের গাছ এখানে দেখতে পাচ্ছি। যেহেতু শীতকাল, নানান ধরনের ফুল ফুটেছে, অপরূপ সুন্দর দেখতে লাগছে। দেখো, দারুণ দারুণ। মঠ থেকে প্রবেশ করা মাত্রই ভেতরে ঢুকলাম, আর ভেতরটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, পুরো কংক্রিট দিয়ে তৈরি করা, আর চারিদিকটা এরকম খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দারুণ ব্যাপার। মানে দেখলে যা মনটা জুড়িয়ে যাচ্ছে। এই শীতের মৌসুমে একবেলার জন্য যদি এখানে আসো, ও শোন, শান্তিতে মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। দেখো কত সুন্দর পরিবেশ এখানকার। এই যে এটা হচ্ছে মঠের চত্বর, সব কিছু দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই দিকটাতে বর্তমানে জুতো রাখার জায়গা একটা রয়েছে, বিনামূল্যে এখানে জুতোটা রাখা যায়। মঠ চত্বরে জুতো পরিয়া প্রবেশ করা যায় না, মানে ঘোরাঘুরি করা যায় না, সেই ক্ষেত্রে জুতোটা এখানে সামনেই খুলে রাখতে হয়। তো চলো জুতোটাকে খুলে রেখে দিই। তো বন্ধুরা এখানে আমরা বিনামূল্যে জুতোটা রেখে দিয়েছি। আর এই পাশে রয়েছে সারস্বত মঠ প্রচার বিভাগ, আর এই পাশে আরও ছোটো কয়েকটা মন্দির রয়েছে, সেটা তোমাদের পরে দর্শন করাচ্ছি। আর এখানে হচ্ছে মেন অফিস ঘরটা, এই দেখতেই পাচ্ছ, সর্বভারতীয় নিগমানন্দ যুব সংঘ, তার ঠিক নিচেই রয়েছে এখানকার কার্যালয়। এখান থেকেই বেসিক্যালি প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হয়। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। এখন বাজে 10:58, প্রায় 11টা বাজে। এখন কুপন পাওয়া যাবে না, কিন্তু আমরা আসার আগেই একটা নাম্বারে ফোন করে দিয়েছিলাম, ওই নাম্বারটা ভিডিও স্ক্রিনে আসছে। তোমরা আসার আগেও কিন্তু ফোন করে দিও, যদি মনে হয় 9টার মধ্যে পৌঁছতে পারবে না, সেই নাম্বারে ফোন করে দিলে অবশ্যই প্রসাদের একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এখন কথা বলে দেখি, যেহেতু আমরা নামটা নথিভুক্ত করেছিলাম, তো একবার কথা বলে দেখি আদৌ আমরা প্রসাদ পাবো কি না। এই যে এটা হচ্ছে এখানকার অফিস ঘর।
আচ্ছা, আমরা নাম লিখিয়ে রেখেছিলাম, যেহেতু একটু লেটে নাম রেখেছি তাই ওয়েটিংয়ে রয়েছে। 9টার আগে কিন্তু নাম লেখাতে হয়, 9টা 9:30টার মধ্যে। সেই সময়তে নাম লেখালে এখানে এসে তোমরা কুপন সংগ্রহ করতে পারবে। আর সশরীরে যদি আসো সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে কুপন পেয়েই যাচ্ছ। তো এই হচ্ছে এখানকার ব্যবস্থাপনা। আর সামনে একটা কাউন্টার রয়েছে যেখানে এখানে ফল প্রসাদ পাওয়া যাচ্ছে। একটু এখান থেকে প্রসাদটা পাওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে সবাই প্রসাদ পাচ্ছেন। এটা বাল্য প্রসাদ। আচ্ছা, এই প্রসাদটা প্রত্যেক দিন থাকে? প্রত্যেক দিনই দেওয়া হয় প্রসাদটা? প্রত্যেক দিনই দেওয়া হয়। আচ্ছা, না জিজ্ঞেস করছি, আমি জানি না তো। এই যে এখান থেকে প্রসাদ পেলাম, বাল্য প্রসাদ যাকে বলে। এই যে এর মধ্যে চিড়ে প্রসাদ আছে আর এর মধ্যে মিষ্টান্ন রয়েছে, যেটাকে বাল্য প্রসাদ বলে। ভেজানো চিড়ের সাথে কলা, বাতাসা, নানান ধরনের জিনিস মেশানো রয়েছে। অমৃত। সকাল সকাল মন্দিরে এসে এরকম প্রসাদ গ্রহণ করা সত্যি ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, এই আশ্রম চত্বর পুরো ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। যাই হোক, তোমাদের একে একে দেখিয়ে দিই। তো এন্ট্রেন্স থেকে ঢোকা মাত্র এখানে তোমরা জুতো রাখবে। জুতো রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাবে সামনে রয়েছে দুটি ছোট মন্দির, যে মন্দিরগুলোতে লেখা রয়েছে শঙ্করের মঠ এবং গৌরাঙ্গের পথ। এই যে এটি সমাধি মন্দিরের মতো দেখতে পাচ্ছ, এরকমই ছোট একটা স্ট্যাচু রয়েছে যেখানে এনারা নিত্য পূজিত হচ্ছেন। এই যে শঙ্করের মঠ এবং এইখানে রয়েছে গৌরাঙ্গের পথ। এই যে বেশ সুন্দর। আর ওই পাশে রয়েছে মূল মন্দির। মূল মন্দিরে যাওয়ার জন্য সামনের দিকটা এরকম কিছুটা বাগান তৈরি করা, যেটা খুবই সুন্দর দেখতে, অপরূপ সুন্দর যাকে বলে। খুব সুন্দর, দেখো সাজানো গোছানো। আর চারিদিকে এত ফুল ফুটেছে, মানে অপরূপ সুন্দর দেখতে লাগছে। এ দেখো নানান ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে। এখন আমরা মূল যে মন্দির সেই মন্দিরের ভেতর প্রবেশ করব। বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশ করার আগে দেখতে হবে এখানে লেখা রয়েছে একই অঙ্গে এত রূপ। এখানে শ্রী 108 নিগমানন্দ পরমহংসদেবের অনেকগুলো রূপকে ফটো ফ্রেমের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এখানে কিছু বিজ্ঞপ্তি রয়েছে এই আশ্রমের, তোমরা চাইলে একবার পড়ে নিতে পারো ভিডিওটা পজ করে। নানান যে অনুষ্ঠান সেগুলো দেওয়া রয়েছে। এটি হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে গর্ভগৃহ বর্তমানে একটু বন্ধ রয়েছে, তাই পরে তোমাদের দর্শন করিয়ে দেবো। এখানে আগে তোমাদের মায়ের দর্শন করাই। মা, জয় মা। সবার মঙ্গল হোক। এই মন্দিরটাও বেশ সুন্দর, কত সুন্দর বাঁধানো, বেশ ভালো লাগছে। আর এখানে রয়েছে শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতীর একটি বিগ্রহ, ওনার সজ্জাও এখানে রয়েছে। দেখো অপরূপ সুন্দর লাগছে। বিগ্রহগুলো এত সুন্দরভাবে তৈরি, দেখে মনে হচ্ছে যেন সত্যিকারেই উনি বসে রয়েছেন। এই যে পুরো মন্দিরগুলো খুব সুন্দরভাবে বাঁধানো এবং খুব সুন্দরভাবে সুসজ্জিত। গঠনশৈলী নিয়ে আলাদা করে কিছু বলার নেই, অপরূপ সুন্দর। এই দেখো, আর ইনি রয়েছেন শ্রীমৎ স্বামী নিত্যানন্দ সরস্বতী। মানে মহারাজের এটি সমাধি মন্দির। দেখো সমাধি মন্দিরটি বেশ ভালো। আর এখানেও কিন্তু ওনার একটা সজ্জা রয়েছে। আর এই পাশে সামনেই রয়েছে গঙ্গা। গঙ্গা থেকে অনবরত হাওয়া আসছে, অপরূপ সুন্দর লাগছে। এই মন্দির চত্বর কিংবা মন্দিরে যদি তোমরা ঘোরাফেরা করো বেশ দারুণ লাগবে। আর এখানে জব ধ্যান করার জন্য কিন্তু একটা অনবদ্য পরিবেশ, খুব ভালো লাগবে। তোমরা কয়েক ঘন্টা এসে যদি শান্তিতে এখানে এসে ধ্যান করো বা জব করো বেশ ভালো লাগবে।
আর বন্ধুরা, মূল মন্দিরে তো গর্ভগৃহ এখন বন্ধ রয়েছে, আবার 3:30-র সময় খুলবে, তার আগে এখন খুলবে না, যেহেতু আজকে একটা সংঘ রয়েছে তাই বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ সাজানো চলছে। আর যদি আমরা এই মূল মন্দিরে যদি প্রবেশ করি, দেখতে পাচ্ছ কত সুন্দর এখানকার গঠনশৈলী, কত সুন্দর ফ্যান লাগানো রয়েছে এবং এখানে কার্পেট পাতা রয়েছে যাতে ভক্তরা এখানে এসে ঘন্টা পর ঘন্টা বসতে পারেন, শান্তিতে একটু ধ্যান করতে পারেন, তাদের জন্য কত সুন্দর সুবন্দোবস্ত এখানে রয়েছে। আর মন্দিরের ঠিক সামনে গেলে এখানে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের একটি বিশাল বড় ফটো ফ্রেম রয়েছে এবং ওনারই একটি মূর্তি ভেতরে রয়েছে, যেটি বর্তমানে এখন দেখাতে পাচ্ছি না। আর এখানে শঙ্করের মঠ এবং গৌরাঙ্গর পথের দুটো ফটো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ফটো ফ্রেমের মাধ্যমে এখানে সজ্জিত রয়েছে। বেশ সুন্দর। আর এই যে পুরোপুরি নাট মন্দির বলতে পারো, নাট মন্দিরের দেয়ালে নানান ধরনের ঋষিমণিদের ফটো এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। একে একে তোমাদের দেখিয়ে দিই। সবারই এখানে ফটো রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সবারই ফটো এখানে দেখতে পাবে তোমরা। এখানে শ্রী শ্রী বামদেবেরও ফটো রয়েছে। এই যে কত সুন্দরভাবে ফটো ফ্রেম দিয়ে এই নাট মন্দিরটি সুসজ্জিত। বাহ, অপরূপ অপরূপ সুন্দর। সম্ভবত 3:30 নাগাদ আবার মূল গর্ভগৃহ খুলে দেওয়া হবে, সেই সময় যদি সম্ভব হয় তাহলে আরেকবার তোমাদের দর্শন করিয়ে দেবো। আপাতত এই মন্দির চত্বরে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো তোমাদের একে একে দর্শন করিয়ে দিই। এই মন্দিরের ঠিক বাইরে রয়েছে গঙ্গার পাশেই রয়েছে অনেকগুলো মন্দির, চলো সেগুলো একে একে দেখাই এবার। আচ্ছা, মূল মন্দির তোমাদের দর্শন করিয়েছি, আর এই পাশ থেকে যাওয়া যাচ্ছে গঙ্গার ধারে। আর আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি এই যে ছোটো ছোটো সমাধি মন্দিরগুলো রয়েছে তার ঠিক পাশেই। আর এই জায়গাটা একবার দেখো, কত সুন্দরভাবে বাগান করা এবং এত সুন্দরভাবে সুসজ্জিত, মানে কি বলবো, এখানে এসে জাস্ট আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। অপরূপ সুন্দর। এই পাশে কয়েকটা বেল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, যার পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। মানে এখনও অবধি আমি অনেক মন্দির দর্শন করেছি, অনেক মন্দিরে ভিজিট করেছি, কিন্তু খুব কম পরিমাণ মন্দির দেখেছি যে মন্দিরগুলো এত সুন্দরভাবে সুসজ্জিত এবং পরিকল্পনা মাফিক তৈরি, এবং এখানকার পরিবেশ কিংবা এই যে মন্দিরের পরিবেশ সেগুলো মুগ্ধ করার মতো। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, একটা কারোর মুখ থেকে কথা শুনতে পাবে না, এত শান্ত পরিবেশ। মানে এলেই মনের মধ্যে আলাদাই একটা ভক্তি উদয় হয়, মানে আলাদাই একটা ব্যাপার। মানে সত্যি বলছি, বেশ ভালো একটা ফিলিং আসে মনের মধ্যে। তো যাই হোক, এখন যাচ্ছি গঙ্গাধারে, সেখানে আরও কয়েকটা মন্দির রয়েছে, সেগুলো তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে এটা রয়েছে বাগান চত্বর থেকে আমরা বেরোলাম, আর ওই দিক থেকে নিচ থেকেও আসা যায়। এই যে এদিক থেকে যাওয়া যাচ্ছে নিচের দিকে। আর এই পাশে রয়েছে যোগাসন কক্ষ, সেটা দেখালাম না। এই যে দেখো কত সুন্দর এখানকার পারিপার্শ্বিক পরিবেশ, এবং এখানে যত ধরনের গাছপালা রয়েছে প্রত্যেকটা গাছপালারই এখানে আবার নাম দেওয়া রয়েছে, যাতে এখানে আগত ভক্তরা সেগুলো দেখতে পারেন এবং বুঝতে পারেন। দেখো অপরূপ সুন্দর। আর ওই পাশে যে মূল মন্দিরের তলা দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে, যে রাস্তাটা আবার ঠিক এই গঙ্গার ধারেই আসছে। আর এই পাশে রয়েছে প্রসাদ কক্ষ বা ভোজনালয় বলতে পারো, যেখানে আগত ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করে থাকেন, এবং ওই পাশটা হচ্ছে রন্ধনশালা। সেগুলো নয় পরের ব্যাপার, পরে দেখাবো। আগে তোমাদের এইখানে যে মন্দিরগুলো রয়েছে একবার দর্শন করিয়ে দিই, কারণ 11:40 বাজে, 12টার মধ্যে সম্ভবত মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে। এই যে যতই দেখছি, যতই ঘুরছি, ততই মুগ্ধ হচ্ছি এখানকার পরিবেশ দেখে। যে সামনে রয়েছে গঙ্গার সংলগ্ন একটি ঘাট রয়েছে, আর ওপরে রয়েছে মূল কয়েকটি মন্দির। সেই মন্দিরে যাওয়ার জন্য ওপরের দিকে সিঁড়িও রয়েছে, ওদিকটা যাব।
সিঁড়ি দিয়ে ওপরে গেলে ওপরে কয়েকটা মন্দির রয়েছে, সেগুলো দেখাবো। আর এই বাগান সংলগ্ন দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা রয়েছে, ওর মধ্যে নামও লেখা রয়েছে কোন গাছপালাগুলো ঠিক কী কী সেগুলো লেখা রয়েছে। দেখো দেখো, এখানে যেমন লেখা রয়েছে চন্দ্রপ্রভা হলুদ। এখন আমরা ওপরের দিকটা উঠছি, ওপরে যে কয়েকটি মন্দির রয়েছে সেগুলো তোমাদের দর্শন করিয়ে দিই। দেখো কত সুন্দরভাবে তৈরি এই মন্দির, নানান ধরনের গাছ এখানে, যেমন শিউলি গাছ দেখতে পাচ্ছি, নানান ধরনের গাছ এখানে রয়েছে। দেখো অপরূপ সুন্দর। আমরা এখন মন্দিরের ঠিক ওপরে চলে এলাম এবং এইখানে দেখতে পাচ্ছি সিদ্ধিবিনায়ক দাতা গণেশজির একটি মূর্তি রয়েছে, অর্থাৎ ওনার একটি মন্দির আমরা এখানে দেখতে পাচ্ছি। বাহ, না এদিকে নেই, এগুলো চূড়াও, নিচে নিচে মন্দির রয়েছে, ওপরের দিকটা চূড়া। কোথা থেকে আসছেন আপনারা? আমরা সোদপুর। সোদপুর থেকে? আমিও তো সোদপুর থেকে এলাম, কন্যগড়ে আমার বাড়ি, সোদপুর থেকে এলাম। আমরা পিকনিক করতে এসেছি। কোথায় কোথায় এসেছেন? এই যে এখানে মিউনিসিপ্যালিটিরা কিসের একটা আচ্ছা, হালিশহর মিউনিসিপ্যালিটি, ওখানে পিকনিক করতে এসেছেন। ওখান থেকে এখানে ঘুরতে এলেন? ওখান থেকে এখানে এই প্রথমবার? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে এখানে? খুব ভালো, সত্যি মনোরম না? সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। না আসলে মিস করতে হবে। সেটাই সেটাই সেটাই, মানে সত্যিকারে যারা এখানে আসেন সবারই বেশ ভালো লাগে। আর এখানে না আসা মানে কিন্তু চরম একটা মিস করা, মানে এখানকার যে সৌন্দর্য আর এখানকার যে মন্দির, যদি না আসো তোমরা বুঝতে পারবে না। অসাধারণ লাগছে, অসাধারণ। আর এখান থেকেও পুরো বাকি মন্দিরের চূড়াগুলোও দেখতে পাওয়া যাচ্ছে, অপরূপ সুন্দর দেখতে লাগছে। দেখো কোথা থেকে কোথা থেকে এসছে? ও, আমিও তো সোদপুর থেকে এসেছি। ও সোদপুরে কোথায়? আমি কন্যগর থেকে এসেছি, সোদপুরে হয়ে এলাম। ও আচ্ছা, আপনি কি পিকনিক করতেছেন না মন্দিরে এসেছেন? আমরা পিকনিকে এসেছি। আচ্ছা আচ্ছা। এখানে কয়েকজন ভক্তদের দেখতে পেলাম, ফ্যামিলি এসেছেন নাকি? কোথা থেকে এসেছেন আপনারা? হাওড়ার রামরায়তলা। হাওড়ার রামরায়তলা। এই প্রথমবার নাকি এর আগেও প্রথমবার। হয়েছিল? এই প্রথমবার এসে কেমন লাগছে এখানে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আর এখানে তো প্রসাদও দেওয়া হয়, প্রসাদে প্রসাদও কুপন নিয়ে সংগ্রহ কুপন করেছেন? নিয়েছি। আচ্ছা আচ্ছা সকালবেলা আসি, আচ্ছা তারপরে ঘুরতে বেরিয়েছিলাম, আচ্ছা এই আবার ফিরে আবার খাবো আচ্ছা ভোগ। আচ্ছা, যদি মনে করেন যে কোনো ভক্ত যদি এখানে আসতে চায় বা ধরুন এই ভিডিওটা দেখছে, তাদের জন্য কি বার্তা দেবেন? না, আসুক, সবাই দেখুক, অনেকটা ভালো এলাকা, অনেকটা বড় জায়গা। হুম। আর এই মন্দিরটাও অনেক বড়, আশ্রমটা নিগমানন্দর আশ্রম অনেক বড়, ঠিক আছে। প্রচুর ফুল আছে, হ্যাঁ, প্রচুর গাছপালা আছে, সব রকমেরই গাছ আছে, খুব মনোরম পরিবেশ। সুন্দর লাগে, হ্যাঁ, শান্ত শিষ্ট একদম, এলে মনটা ভালো হয়ে যায়। মন ভালো হয়েছে। ব্যাস, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার- টাটা করে দাও। হ্যাঁ, টাটা। বন্ধুরা, আমরা এখন রয়েছি সেই নদী সংলগ্ন যে মন্দিরটা রয়েছে তার ঠিক সামনে প্রবাহিত যে গঙ্গা নদী, অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর ওই পাশ থেকে লঞ্চগুলো আসছে ক্রমাগত, এই পাশে যে হালিশহর যে ঘাট আছে এই ঘাটে। তো অর্থাৎ আমরা তো এলাম শিয়ালদার দিক থেকে। যদি মনে করো তোমরা কেউ হাওড়া দিক থেকে আসবে, তো হাওড়া থেকে তোমরা অবশ্যই আসতে পারো। হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে তোমরা ব্যান্ডেল স্টেশনে আসবে, আর ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে ডানলপ ঘাট আসার জন্য। ডানলপ ঘাট থেকে জাস্ট কয়েক টাকা মূল্যের টিকিট কেটে তোমরা চলে আসতে পারবে এই পাশে, নদীর এই পাশে, অর্থাৎ এই সামনেই হালিশহর ফেরিঘাটে। তো ওপরের মন্দিরগুলো তোমাদের দর্শন করিয়েছি, নিচের মন্দিরগুলোও তোমাদের একবার দর্শন করিয়ে দিই। খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, জয়গুরু জয়গুরু লেখা রয়েছে। আর ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি দুই পাশে দুটি মন্দির রয়েছে। আচ্ছা, আগে তোমাদের বাম পাশে মন্দিরটি দর্শন করাই। এই যে এইখানে একটি গঙ্গা মূর্তি রয়েছে, মা গঙ্গার এখানে মূর্তি, মা মকরের ওপর বিরাজ করছেন। মা গঙ্গা এখানে নিত্য পূজিত হন। এবং এই পাশে আরেকটি মন্দির রয়েছে, যেটাও একবার তোমাদের আমি দর্শন করিয়ে দিই। আচ্ছা, এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, অর্থাৎ বাবার মন্দির এটি। জয় ভোলেনাথ, খুব সুন্দর। এবং প্রচুর দর্শনার্থীরা আসছেন এই মন্দিরটি দেখতে, খুবই সুন্দর। এই পাশে রয়েছে একটা সংলগ্ন ঘাট, যেখানে বর্তমানে এখন গঙ্গা জল অনেকটাই দূরে, কিন্তু জোয়ারের সময় জলটা বেশ অনেকটাই উঠে আসে, সেই সময় দৃশ্যটা আরও বেশি মনোরম হয়।
আর এখানে আগত ভক্তরা চাইলে এখানে স্নানও করতে পারেন কিংবা গঙ্গা জল নিজের মাথাতে ঠেকাতেই পারেন। অপরূপ সুন্দর। আচ্ছা এই যে, আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন? এক্সকিউজ মি। আমরা গেদে থেকে আসছি। গেদে? এই মন্দিরে কি প্রথম? না না, আমরা এখানে দীক্ষিত। আচ্ছা এখানে দীক্ষিত। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকে আসেন যারা এখানকার সদস্য কিংবা দীক্ষিত, তারাও আজকে এসছেন, কারণ আজকে একটা সংঘ রয়েছে, একটা অনুষ্ঠান রয়েছে, সেই সূত্রে অনেকেই এসছেন এখানে। আর এই পাশটা হচ্ছে ভোগ কক্ষ বলতে পারো, ভোগ ঘর, যেখানে বর্তমানে ভোগ প্রস্তুত করা হচ্ছে। ওই যে এই পাশে। আচ্ছা এখানে কয়েকটা স্মৃতি মন্দির রয়েছে, সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে স্মৃতি মন্দির, শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ সরস্বতী আবির্ভাব এবং তিরোধান শালও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই পাশে রয়েছে আরেকটি স্মৃতি মন্দির, দেখতেই পাচ্ছ, এখানে লেখা রয়েছে শ্রীমৎ স্বামী নির্বেদানন্দ সরস্বতী, ওনারও আবির্ভাব এবং তিরোধান শালও এখানে দেওয়া রয়েছে। আর এই পাশে রয়েছে আরেকটি স্মৃতি মন্দির, যেটা শ্রীমৎ স্বামী অমলানন্দ সরস্বতীর স্মৃতিতে এটি তৈরি করা। আর এখানেও ওনার আবির্ভাব এবং তিরোধান শালও দেওয়া রয়েছে। আর এই পাশে বাগানগুলো নিয়ত পরিচর্যা করা হয়, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিচর্যা করা হচ্ছে এবং প্রত্যেকটি গাছপালা বেশ সুন্দর দেখতে লাগছে। আর এই পাশে একটি ছোট নার্সারি রয়েছে, যেখানে এই গাছগুলোকে তৈরি করা হচ্ছে, ছোট ছোট গাছের চারা, যেগুলো বর্তমানে এইখানে রোপণ করা হচ্ছে। কত সুন্দরভাবে ওয়েল মেনটেন, পরিচর্জিত এই আশ্রমের বাগান, দেখো কত সুন্দরভাবে। এই দেখো বন্ধুরা, আমি এখন নার্সারিতে এলাম, আর এইখানে নানান ধরনের প্রজাতির গাছ রয়েছে। যেমন দেখো, এইটা আমি প্রথমবার দেখলাম সচক্ষে হিং গাছ, হিঙের যে গাছ, সেই হিং গাছ এখানে রয়েছে। তাছাড়া এই পাশে মৌসুম্বির গাছ রয়েছে, পান গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, কালো জাম রয়েছে, এবং এই পাশে যদি দেখায়, এই পাশেও নানান ধরনের গাছ রয়েছে, যেমন দারুচিনি গাছ, এই পাশে রয়েছে দারুচিনি গাছ, আপেল গাছ, ড্র্যাগন ফ্রুট যেগুলো হয়, যেগুলো খুবই এক্সপেন্সিভ, সেই গাছও রয়েছে, আতা গাছ রয়েছে, নানান ধরনের গাছ এখানে রয়েছে। মানে এই নিত্যানন্দ আশ্রমের বাগানে কোন ধরনের গাছ তোমরা দেখতে পাবে না, অর্থাৎ একদম ছোট ফুল গাছ থেকে শুরু করে নানান ধরনের ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদও এখানে রয়েছে। আর এই পাশে দেখা, এটা হচ্ছে নাগেশ্বর গাছ। জানি না ভিডিওটা কত ঠিক বড় হতে চলেছে, কিন্তু মনে হয় এই জিনিসগুলো তোমাদের না দেখালে হয়তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই তোমাদের দেখানো। ইভেন এখানে হরিতকিরও গাছ দেখতে পাচ্ছি, এই দেখো হরিতকি গাছ, বাহ, হরিতকি গাছ রয়েছে। এদিকে গোলমরিচের গাছ রয়েছে, এই দেখো গোলমরিচ গাছ, অসাধারণ। আচ্ছা এই যে মঠের যেখানে আমরা জুতোটা রেখেছিলাম, তার ঠিক বাঁ হাতে গেলে যেখানে একটু বাগান চত্বর রয়েছে তোমায় দেখিয়েছিলাম, এবং এই পাশে রয়েছে হাত এবং পা ধোয়ার একটি জায়গা, যেখানে আমরা ধুতেই পারো। আর এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, দেখো আমাদের অঙ্গীকার, এই যে একটি পিউরিফায়ারের ব্যবস্থা রয়েছে, এখানে তোমরা পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাবে। আর এই পাশে রয়েছে এখানকার শৌচালয় এবং পার্কিং লট, সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। আর এই পাশটা হচ্ছে সুধাংশুবালা গার্লস প্রাইমারি স্কুল, এই যে সংঘ রয়েছে, সংঘর আন্ডারেরই রয়েছে ছোট্ট একটি স্কুল, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর দেখো এই পাশে লেখা রয়েছে শৌচালয়, অর্থাৎ টয়লেট এই দিকটাতে। অনেক মন্দিরে গেলে আমাদের টয়লেট পেলে আমাদের প্রয়োজন হয় টয়লেট বা শৌচালয়ের, সেই ক্ষেত্রে এইখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে, খুব বড় একটি ব্যবস্থা রয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই এই শৌচালয়টি ব্যবহার করতে পারেন। এই পাশে রয়েছে পুরুষ অর্থাৎ জেন্টস, এবং ওই পাশে লেডিস অর্থাৎ মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। আর এই পাশটা হচ্ছে পার্কিং লট, অর্থাৎ যদি মনে করো কলকাতা থেকে তোমরা
নিজস্ব গাড়ি নিয়ে আসবে তাহলে অনায়াসে তোমরা মন্দির চত্বর থেকে ঢুকে মন্দিরের ভেতরে প্রবেশ করে সামনে যে শৌচালয় রয়েছে তার পাশ থেকেই এই জায়গাটা চলে আসতে পারবে। এখানে হচ্ছে পার্কিং লট, তোমরা এখানে নিজস্ব 2 চাকা হোক 3 চাকা হোক 4 চাকা হোক এখানে পার্কিং করে রাখতেই পারবে। আচ্ছা বন্ধুরা, মন্দিরটা ঘুরে দেখছিলাম, তার সাথে একটুখানি সময় বের করে আবার এলাম এই অফিস ঘর থেকে। এখন আমরা এই কুপনটা সংগ্রহ করেছি, যেহেতু আমি আর দেবাশিস রয়েছি দুজনে এখানে একটি কুপন আমরা সংগ্রহ করেছি। এই যে PP2 লেখা আছে আর 2খানা কুপন রয়েছে। এখানে দুজনের ক্ষেত্রে আমাদের 100 টাকা মূল্য আমরা দিলাম 2টি কুপনের জন্য, অর্থাৎ দুজন মিলে আমরা প্রসাদ পাবো এখানে। তো নামটা আমরা লিখিয়ে রেখেছিলাম, শেষের দিকে থাকা সত্ত্বেও আমরা কুপনটা পেয়ে গেছি। তো এরকম যদি তোমরা আসো, নামটা অবশ্যই লিখে দিও আসার আগে, তাহলে কিন্তু তোমরা কুপনটা শেষের দিকে পেয়ে যেতে পারো। বর্তমানে প্রসাদ পাওয়ার জন্য আমাদেরও ঠিক এইভাবেই লাইন দিতে হবে। এখানে লাইন পড়েছে ভক্তদের। আর বন্ধুরা, এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এই যে এটা প্রসাদ কক্ষ, বর্তমানে এখন প্রবেশদ্বার বন্ধ রয়েছে। আর আজকে যতদূর শুনলাম 100 জনের ওপর ভক্তরা প্রসাদ গ্রহণ করবেন, তাদের মধ্যে আমরাও রয়েছি। প্রবেশের প্রথমে গেটে এখানে কুপনটা দেখিয়ে দিতে হবে। বর্তমানে 2টি কুপন রয়েছে আমাদের কাছে। আর এটা হচ্ছে বন্ধুরা প্রসাদ কক্ষ। এখানে একসাথে অনায়াসে 250 থেকে 300 ভক্তরা খেতেই পারেন। দেখো প্রসাদ। যে অন্নটি ভগবানের কাছে অর্পণ করা হয়, সেই অন্নটি প্রত্যেকটি ভক্তদের একটু একটু করে দেওয়া হচ্ছে। তারপর আবার অন্ন দিয়ে গেছেন, যেটা শুধুমাত্র ভক্তদের জন্য তৈরি হয় সেই অন্ন। অর্থাৎ এক ধরনের সবজি দিয়ে গেছে। এগুলো প্রত্যেক দিন এরকমই থাকে। এটা সম্ভবত আলু লাউয়ের তরকারি, বেশ সুস্বাদু। গরম গরম ডাল দিয়ে গেছেন, আবার দ্বিতীয়বার এখানে অন্ন দিয়ে গেছেন এবং তার সাথে দিয়ে গেছেন এক ধরনের সবজি, যার মধ্যে আলু আর কচু সম্ভবত রয়েছে, এক ধরনের সবজি। এগুলো কিন্তু প্রত্যেকবার আবার রিপিটেশন হয়। তোমাদের প্রয়োজন অনুযায়ী যতটা তোমরা ইচ্ছা তোমরা এখান থেকে প্রসাদ নিতেই পারো। এটাও বেশ সুস্বাদু। আর বন্ধুরা বলে রাখি, এই মন্দিরেও কিন্তু রয়েছে গোশালা। এই যে শৌচালয় তো এই পাশেই, এর পাশেই রয়েছে দেখো একটা জায়গা যেখানে অনেক খড় মজুত করে রাখা রয়েছে গরুদের খাওয়ার জন্য। এই যে জয়গুরু লেখা রয়েছে, বিশেষ এই জায়গাটির মধ্যেই রয়েছে গোশালাটি। দেখাচ্ছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এই পাশে অনেক গরু রয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো। বেশ হৃষ্টপুষ্ট গরুগুলো, কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, আশ্রম দর্শন করে বেরিয়ে পড়েছি। আর আশ্রমে যে ভোগ প্রসাদ পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন কী ছিল ভোগ প্রসাদে, আর এই আশ্রমে কেমন কী পরিবেশ রয়েছে সেগুলোও ভালো মতো শেয়ার করেছি। তাছাড়া তোমাদের বলে দিয়েছি তোমরা কী করে কলকাতা থেকে আশ্রম অবধি পৌঁছবে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।
আজকে ভিডিওটা কেমন কী লাগলো আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।